জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। বিমানবন্দরে ধরা খেল শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক। এবং সর্বশেষ জানাব, টাক মাথায় চুল লাগানো ও জিমে সময় কাটছে পলাতক আওয়ামী লীগ নেতাদের। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ঢাকা সেনানিবাসের স্টাফ রোড এলাকায় জেনারেলদের বাসস্থান হিসেবে পরিচিত নক্ষত্র ভবন লাগোয়া ২০৮ নম্বর বাড়িটি ছিল মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীর কাশিমবাজার কুঠি। এই বাড়ি থেকেই তারিক সিদ্দিক সামরিক বেসামরিক গোয়েন্দা সংস্থাসহ সশস্ত্র বাহিনীকে নিয়ন্ত্রণ করতেন। কখন কাকে গুম করতে হবে, গুমের পর খুন করতে হবে, গুম করে কাকে আয়নাঘরে নিতে হবে, বিচার বহির্ভূত হত্যা করতে হবে, সব সিদ্ধান্ত নেওয়া হতো এই বাড়িতেই। তারিক সিদ্দিক গুম, খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে চিহ্নিত। শুধু এসবই নয়, প্রতিরক্ষা ক্রয়ের কাজ কিভাবে ভাগবাটোয়ারা হবে, কিভাবে বিমানবন্দরের ব্যবসা, সশস্ত্র বাহিনীর রেশনের কমিশন, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক, বিমা ও প্রতিষ্ঠান দখল, বড় বড় প্রকল্পের কমিশন সব নির্ধারণ করা হতো এই বাড়িতেই। তেমনি সশস্ত্র বাহিনীর বদলি, পদোন্নতিও নির্ধারণ করা হতো এখান থেকেই। তারিক সিদ্দিকী শেখ রেহানার দেবর, শেখ জামালেরও ঘনিষ্ঠ ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আত্মীয় এই বিশ্বস্ত হিসেবে তাকে নিরাপত্তা উপদেষ্টা করেন। তার অপকর্ম সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে চাঞ্চল্যকর এই সব তথ্য পাওয়া গেছে। ক্যান্টনমেন্ট এলাকায় তারিক সিদ্দিকীর সাংকেতিক নাম জিটি অর্থাৎ জেনারেল তারিক। সেনা অফিসারদের কাছে এই সাংকেতিক নামেই তারিক সিদ্দিকী পরিচিত ছিলেন। সেনা কর্মকর্তারা উপহাস করেই তাকে জিটি ডাকতেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতের পর তার স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় সিদ্ধান্তে ক্যান্টনমেন্টের মইদুল রোডের বাড়িটি বৈধভাবে দেওয়া হয়েছিল। এই বাড়িতে ৩৮ বছর বসবাসের পর তাকে উচ্ছেদ করা হয়। অথচ বাড়িটি ছিল জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। কর্নেল হিসেবে বাড়িতেই বরাদ্দ পান জিয়া। সেনাপ্রধান হওয়ার পরও জিয়া এই বাড়িতেই থাকতেন। সেনাপ্রধানের জন্য নির্ধারিত বাসভবনে যাননি। এমনকি রাষ্ট্রপতি হিসেবেও তিনি এই বাড়িতেই ছিলেন। ক্যান্টনমেন্টে সিভিলিয়ান বা বেসামরিক ব্যক্তি হিসেবে খালেদা জিয়া থাকতে পারবেন না এমন অজুহাতে তাকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদের পরপরই বাড়িটি ভেঙে সেখানে বহুতলা অ্যাপার্টমেন্ট নির্মাণ করা হয়। কিন্তু তারিক সিদ্দিকী একজন অবসরপ্রাপ্ত ব্যক্তি বা সিভিলিয়ান হওয়া সত্ত্বেও শেখ হাসিনা সব নীতিমালা ভঙ্গ করে তাকে ক্যান্টনমেন্টের ভেতরে থাকার অবস্থান করে দেন। তিনি সেখানে থাকেন বছর পর বছর। অনুসন্ধানে জানা গেছে, তারিক সিদ্দিকীকে প্রথমে সেনানিবাসের মোরিং হাউসে থাকার জন্য বাড়িটি বরাদ্দ করা হয়। এরপর ২০৮ নম্বর বাড়িতে নির্মাণ কাজ শেষ হলে বাড়িটি তাকে দেওয়া হয়। অর্থাৎ তারিক সিদ্দিকী তার কর্তৃত্ব প্রতিষ্ঠানে এজন্য একটি প্রভাব বল এস্ট্যাবলিশ করতেই এই বাড়িতে থাকেন। একই সঙ্গে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি অনেক কর্মকর্তাকে রয়ের সঙ্গে সংযোগ ঘটিয়ে দেওয়া হতো এই বাড়িতে। তারিক সিদ্দিকী ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একজন বিশ্বস্ত এজেন্ট হিসেবে কাজ করতেন। ক্যান্টনমেন্টের রয়ের আস্তানা হয় তার মাধ্যমে। ক্যান্টনমেন্ট পাড়ায় তাকে বাংলাদেশি ভারতের প্রকৃত হাই কমিশনার বলে ঠাট্টা করা হতো। তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে এতটাই সার্ভ করতেন যার ফলে তাকে এটা বলা হতো। ২০৮ নম্বর বাড়িটিতে ব্যবসার দেনদরবার এবং কমিশন বাণিজ্য বিষয়টিও ঠিক হতো। বড় বড় ব্যবসায়ীকেও এই বাড়িতে ডাকা হতো। বড় গুমগুলোর পেছনে ছিলেন তারিক সিদ্দিক। গুম খুনের সঙ্গে জড়িত বহু অপকর্মের মাস্টারমাইন্ড ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। ঢাকা আয়নাঘর কারিগরও বলা হয়। চাঞ্চল্যকর গুমগুলোর মধ্যে তার মাধ্যমেই হয়েছে। তারিক সিদ্দিক, ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ, কর্নেল হাসিন, রাষ্ট্রদূত মারুফ জামান, ব্রিগেডিয়ার আজমি, ব্যারিস্টার আরমান, চৌধুরী আলমসহ বড় গুমগুলো করিয়েছেন। বেশিরভাগ কাজ করিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জিয়াউল আহসানকে দিয়ে। তারিক সিদ্দিকের ডানশক হিসেবে কাজ করেছেন জিয়াউল হাসান। রিমান্ডে জিয়াউল তা স্বীকার করেছেন। গুম কমিশন সূত্রে জানা গেছে, কমিশন ১৫০০-এর বেশি গুমের অভিযোগ পেয়েছে। এসব অভিযোগে গুমের জন্য তারিক সিদ্দিককে দায়ী করেছেন অনেক ভুক্তভোগী। এসব অভিযোগ তদন্ত করে গুম কমিশন গুমের পেছনে যে তারিক সিদ্দিক দায়ী তা বহু প্রমাণ পেয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ ছাত্র জনতার অভ্যুত্থানের সময় তারিক সিদ্দিকের ভূমিকা ছিল হিংস্র প্রকৃতির।
তিনি ৪ আগস্ট গণভবনে শেখ হাসিনার সামনে বিমানবাহিনীর প্রধানকে হেলিকপ্টার দিয়ে ছাত্রদের উপর গুলি চালাতে বলেছিলেন। এতে বিমানবাহিনীর প্রধান ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনাকে বলেন, আপনাকে এই লোকই ডুবিয়েছে, এই লোকই আপনার সর্বনাশ করেছে এবং আরও করবে। পিলখানা বিডিআর ম্যাসাকারে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হত্যার পেছনেও শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক সিদ্দিকের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারিক সিদ্দিকের উত্থান। সেনাবাহিনীতে চাকরির শেষে তারিক সিদ্দিক ব্রিগেডিয়ার জেনারেল হিসাবে অবসর গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার কোনো পদ আগে ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারিক সিদ্দিকের জন্য পদটি সৃষ্টি করেন। প্রথমে তিনি ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদায়, কিন্তু ২০০৯ সালের পর নিরাপত্তা উপদেষ্টার পদটি মন্ত্রীর মর্যাদায় করা হয়। এর আগে ভুয়ো অপেক্ষা পদোন্নতি দিয়ে তারিক সিদ্দিককে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। শেখ জামালের সঙ্গে পরিচয় এবং শেখ রেহানার দেবর হিসেবে আত্মীয়তার সূত্রে তারিক সিদ্দিক শেখ হাসিনার খুব কাছাকাছি চলে যান। তিনি সেকেন্ড বিএমএ শর্ট সার্ভিস কমিশনের একজন অফিসার ছিলেন। শেখ জামালও ওই সময় যুক্তরাজ্য থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে আসেন এবং তারিক সিদ্দিক তার ঘনিষ্ঠ হন। শেখ হাসিনা তাকে নিরাপত্তা উপদেষ্টা করার কারণ ছিল সশস্ত্র বাহিনীর উপর কর্তৃত্ব প্রতিষ্ঠান করা। সশস্ত্র বাহিনীর যে কোনো ফাইল তার মাধ্যম হয়ে যেত। এতে বাহিনীর প্রধানদের আন্ডারবাইন্ড করা হতো। তারিক সিদ্দিক নিজেকে সশস্ত্র বাহিনীর অঘোষিত প্রধান ভাবতেন। নিরাপত্তা উপদেষ্টার অফিস একটি প্যারালাইক মন্ত্রণালয় হিসেবে কাজ করত তখন। সশস্ত্র বাহিনীর প্রমোশন, বদলি, পদায়ন তারিক সিদ্দিকি যেভাবে বলতেন সেভাবেই হতো। ২০০৯ সালের পর তারিক সিদ্দিক নিরাপত্তা উপদেষ্টা হয়ে সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের জন্য বোর্ড গঠন করেন। এরপর তারিক সিদ্দিক পদোন্নতির মাধ্যমে নিজস্ব একটি বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করেন। অপেক্ষা পদোন্নতির মাধ্যমে তৎকালীন ডিজি, এনএসআই জেনারেল মঞ্জুর ও জেনারেল জিয়া পদোন্নতি পান। অর্থাৎ একটি প্রস্তাব বলয় তৈরি করেন তারিক সিদ্দিক। তারিক সিদ্দিকের মাধ্যমে রয়ের ক্যান্টনমেন্টে অবস্থান। তারিক সিদ্দিকির বড় অপকর্ম দেশকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাতে তুলে দেওয়া। নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি শনাক্ত করে তা মোকাবেলা করা যেখানে তার কাজ হওয়া উচিত ছিল, সেখানে নিজেই হুমকি হয়ে ওঠেন। ভারতের হাতে দেশের জাতীয় নিরাপত্তা তুলে দেওয়া ছিল বাংলাদেশের জন্য দুর্ভাগ্য। নিজস্ব একটি টিম নিয়ে তারিক সিদ্দিক অপকর্মগুলো করেন। নির্ভরযোগ্য সূত্রে আরও জানা গেছে, ভারতীয় রকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করানোর দুঃখজনক দেশবিরোধী কাজটি করেন তারিক সিদ্দিক এবং তৎকালীন ডিজিএফআই চিফ লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর। সূত্রে জানা, রয়ের জন্য ডিজিএফআইয়ের কচুক্ষেত সদর দপ্তরের ২টি ফ্লোর অলিখিতভাবে বরাদ্দ ছিল। ওই ২ ফ্লোরে ডিজিএফআইয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যেতে পারতেন না। ক্যান্টনমেন্টে বসেই আমাদের সশস্ত্র বাহিনী ও সরকার নিয়ন্ত্রণ করত। রয়ের অতি বিশ্বস্ত মানুষ হিসেবে তারিক সিদ্দিক তার ২০৮ নম্বর বাড়িতে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে মেতে থাকতেন। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা, ভারতের স্বার্থ বাস্তবায়ন এবং আখের গোছানোই ছিল তাদের প্রধান কাজ। তারিক সিদ্দিকির সঙ্গে র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট হওয়া। সেনা অফিসারদের পাশাপাশি র্যাব ও পুলিশের দেশদ্রোহী কিছু কর্মকর্তা তারিক সিদ্দিকের অপকর্মে যোগ দেন। এদের মধ্যে ছিলেন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের তৎকালীন ডিজি মোগলেসুর রহমান, তৎকালীন আইজিপি শহীদুল ইসলাম সহ অন্যান্যরা। এরা তারিক সিদ্দিকির মোরিং হাউসও পরে ২০৮ নম্বর বাড়িতে যাতায়াত করতেন।